নমস্কার বন্ধুরা, বাঙালি ঝুড়ির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এই ভিডিওটা আমাদের ডে 2 এর ভিডিও। যারা যারা আমার শান্তিনিকেতনের ডে 1 এর ভিডিওটা দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো সেকেন্ড দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রিসর্টের এখানে ব্রেকফাস্ট করতে চলে আসি। আর ব্রেকফাস্ট করে রুমে গিয়ে স্নান ধান করে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা সব বেরিয়ে পড়ি, কারণ এই দিনকে আমাদেরকে শান্তিনিকেতনের লোকাল কিছু সাইট সিন করার ছিল। পিকলু, 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 হ্যাঁ চলো পিকলু, জলের বোতলটা দেখি। হ্যাঁ পিকলু। তুমি সামলে, হ্যাঁ রাস্তাঘাটে যাবো। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে গাড়ি থাকতে আমরা লোকাল সাইট সিনের জন্য টোটো কেন নিলাম। তো সেই কারণটাও আপনাদেরকে জানিয়ে রাখি। আমাদের রিসর্টের দাদারা জানায় যে এখানে ঘুরে দেখার জন্যে, মানে আশপাশ লোকাল যে সাইট সিন আছে সেটা করার জন্য কিন্তু টোটো নেওয়াটাই সবথেকে সুবিধা। তো সেই রিজনেই আমরা এই টোটো দাদাটাকে বুক করে নিয়েছিলাম। রিসর্ট ছেড়ে বেরোনোর পর কিছুটা পথ অতিক্রম করার পরেই টোটো দাদা আমাদের এই জায়গাটা দেখায়। এটা কিন্তু সোনাঝুরি বনের একটা পার্ট, যেটাকে কিন্তু আলাদা করে করে রাখা হয়েছে। এখানটা শুধুমাত্র শুটিং হয়। প্রচুর ফেমাস ফেমাস বাংলা সিনেমা বা তাদের গানের এখানে শুটিং হয়েছে। প্লাস স্টার জলসায় ইষ্টি কুটুম বলে একটি সিরিয়াল হতো, তারও কিছু শুটিং এখানে হয়েছে বলে টোটো দাদা আমাদেরকে জানায়। ইচ্ছে ছিল ফেরার সময় ওই জায়গাটাতে নেমে একটুখানি ভালো করে কিছু ক্লিপ নেব, কিন্তু এমনই কপাল, ফেরার সময় এতটাই বৃষ্টি হচ্ছিল আর পুরো জল দাঁড়িয়ে গিয়েছিল, তো তার জন্য তখন আর ওখানে নেমে কিছুই করে ওঠা হয়নি। তো ঘুরতে বেরোনোর পরে টোটো দাদা আমাদেরকে জানায় সে প্রথমে আমাদেরকে কঙ্কালীতলা দর্শন করাবে। আমরাও ভাবলাম কেননা সাইট সিন করতে বেরিয়ে প্রথম ঘোরাটা মায়ের দর্শন দিয়েই শুরু করা হোক, সেই মতন আমরা কঙ্কালীতলার দিকে যাত্রা শুরু করলাম। তো এখানে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের রিসর্টের থেকে কঙ্কালীতলার রাস্তাটা কিন্তু অনেকটা, আর এই রাস্তাটা এতটাই খারাপ ছিল যে আমাদের এখানে টোটো করে পৌঁছাতে আরও অনেক বেশি সময় নিয়ে নিয়েছিল। এখানের এই রাস্তাটা কতটা খারাপ তার কিছুটা র ক্লিপ আমি এখানে একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, শুধু দেখানোর জন্য এই রাস্তার অবস্থাটা এখানে কতটাই খারাপ। তো দেখতে দেখতে প্রায় 40 থেকে 45 মিনিটের পথ অতিক্রম করে আমরা কঙ্কালীতলা এসে পৌঁছলাম, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। কি করছো দেখো, দেখে নাও। মালা 50 টাকা দেবে। আচ্ছা, ওখানে আর কিছু দক্ষিণে ফকিনে দক্ষিণে আমরা যা ইচ্ছা, আমাদের পান্ডা কোনো সিস্টেম নেই। আপনি যা দেবেন তাই নেবেন। মানে কোথায় দিতে হবে? পূজা করবে যা দেবেন তাই। তো মন্দির দাদাটার মুখে আপনারা যেরকম শুনলেন, এখানে কিন্তু পুরোহিতদের এরকম কোনো ব্যাপার নেই। আপনি মাকে দর্শন করে পুজো দিয়ে আপনার মন থেকে যা দেবেন, এখানে কিন্তু পুরোহিতরা সেরকমভাবে সেটাই গ্রহণ করবেন। আশা করি আপনারা জানেন কঙ্কালীতলা কেন এত বিখ্যাত। যারা যারা জানেন না, আমি এটা তাদের উদ্দেশ্যে বলে রাখি। কঙ্কালীতলা হলো 52টি সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ, যেটা কিনা বোলপুরে কোপাই নদীর তীরে অবস্থিত। আর এখানে মা সতীর কোমর পড়েছিল। আর আপনারা যদি এই ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন মন্দিরের একদম ওপরে যে নীল রঙের দেয়ালটি আছে, তার মধ্যে আরও যে সতীপীঠগুলি আছে সেই জায়গাগুলির নাম এবং সেখানে মা সতীর কোন অংশ পড়েছিল সেই নামগুলিও কিন্তু লেখা আছে। তো এখানে ভিড় খুবই কম থাকায় আমাদের এখানে পুজো দিতে খুব বেশিক্ষণ সময় লাগেনি। পুজো দেওয়ার পরে আশপাশটা বেশ একটুখানি ঘুরে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ে এর সামনে যে কোপাই নদীটা আছে সেটা আমরা দেখতে গেছিলাম।
কঙ্কণীতলা আপ ডাউন কত ভাড়া? 300। তো এর আগের ক্লিপটাতে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশান শেয়ার করলাম, যেটা আপনারা দেখতে পেলেন, যে টোটো দাদার থেকে আমরা জানতে পারলাম যে শুধু কঙ্কানীতলা আপ ডাউন করতে গেলে কিন্তু 300 টাকা ভাড়া লাগে। তো কঙ্কানীতলা দেখে বেরোনোর পর আমরা ডিসাইড করতে পারছিলাম না আমরা কোথায় যাব। এখানে আমাদের কিন্তু অনেকটা সময় চলে গিয়েছিল, আর ছোট বাচ্চাকে নিয়ে বেরোনো তো বুঝতেই পারছেন, সেরকমভাবে সবটা ঘুরে দেখা একটু ডিফিকাল্ট হয়ে পড়েছিল। তো তাও অনেক ভাবনা চিন্তা করার পর আমরা ডিসাইড করেছিলাম যে আমরা বিশ্বভারতী দেখব। কিন্তু তারও আগে তখন মনে হলো যে শান্তিনিকেতন এসছি আর শপিং করবো না, তা কি হয়। তো সেই মতো আমাদের কিন্তু টোটো দাদা একটা বেশ ভালো গদিঘরে নিয়ে গিয়েছিল আমাদের শপিং করানোর জন্য, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। গদিঘরটা অনেকটাই বড় ছিল, কিন্তু এখানে কিছুটা ওঠার পরে আমরা জানতে পারি যে এখানে ভিডিও করা বারণ আছে। তো সেজন্য আমাকে ওখানে ভিডিও ক্লিপ নেওয়াটা বন্ধ করে দিতে হয়। এই গদিঘরটার নাম হচ্ছে রামশ্যাম হ্যান্ডিক্রাফট। আপনারা চাইলে এখানে যেতে পারেন, আমি লোকেশন শেয়ার করে দেব। এখানে কিন্তু আপনারা সব রকম দামের শাড়ি, কুর্তি, সালোয়ার সব কিছু পেয়ে যাবেন। তো যেমনটা আমি আপনাদেরকে এর আগে বললাম যে কঙ্কানীতলা দেখে জামাকাপড় কিনে আমরা বিশ্বভারতী দেখবো বলে ঠিক করি, তাই জামাকাপড় কিনে নেওয়ার পরে কিন্তু টোটো দাদা আমাদেরকে বিশ্বভারতীর দিকে নিয়ে যায়। শান্তিনিকেতনে ঘুরতে আসা কিন্তু এটা আমার প্রথমবার নয়, এটা নিয়ে আমি শান্তিনিকেতন দ্বিতীয়বার এলাম। প্রথমবার এসেছিলাম 2011 সালে স্কুল থেকে জিওগ্রাফি এক্সকারশনের জন্য। তখনকার শান্তিনিকেতন আর এখনকার শান্তিনিকেতনের মধ্যে অনেক 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 পার্থক্য আমি লক্ষ্য করলাম। তবে সবথেকে বড় যেই পার্থক্যটা এবারে লক্ষ্য হলো সেটা হলো বিশ্বভারতীতে ঢোকার পরে দেখলাম যে এখানে কিন্তু পায়ে হেঁটে ভেতরে ঢুকে কিছু আর দেখা যায় না। মানে হচ্ছে এখানে ভেতরে ঢোকাটা পুরোটাই নিষেধ। যা দেখা তা কিন্তু এরকম টোটোর মধ্যে বসে আমাদেরকে কিন্তু এরকম বাইরে থেকেই সমস্ত কিছু দেখতে হবে। তো বিশ্বভারতীতে ঢুকেই প্রথমে আমরা দেখলাম হলো এই 3 পাহাড়ি বটগাছটিকে। এই 3 পাহাড়ি বটগাছটির কিন্তু চারপাশটা মাটি এবং পাথর দিয়ে গোল করে বেদির মতন করা আছে, আর সেটার আবার 3টে থাক। তার জন্য কিন্তু এই গাছটির নাম 3 পাহাড়ি বটগাছ। আর এই বটগাছটিকে কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর তীর থেকে এনে লাগিয়েছিলেন এখানে, আর এরই ছবি কিন্তু আমরা সহজপাঠ বইয়ে দেখতে পাই। সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, এই তাল গাছটা দেখে রবীন্দ্রনাথ এই কবিতাটা লিখেছেন। আচ্ছা, দেখতে পাচ্ছ না। তো এখানে আমি চেষ্টা করেছি তাল গাছের ক্লিপটা যতটা সম্ভব নেওয়ার। আশপাশের গাছগুলোর জন্য কিন্তু এখানে তাল গাছটা প্রায় ঢাকাই পড়ে গেছিলো। আর এটি হলো উপাসনা গৃহ। এটি তৈরি হয়েছিল 1863 সালে, আর এটিকে বানিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এর সবথেকে বিশেষত্ব হলো এই পুরো উপাসনা গৃহটা কিন্তু বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি। পুরো কাচের তৈরি হওয়ার জন্য এই উপাসনা গৃহের আরেকটি নাম হলো কাজঘর। আর টোটোদাদার কাছ থেকে জানতে পারলাম বর্তমান যুগে পোস্ত সিনেমার কিছু শুটিং এই ভেতরে কিন্তু করা হয়েছিল। আর এটি হলো ছাতিমতলা। এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিজের মনে শান্তির জন্য মাঝে মাঝে আসতেন। এখানে আমার শাশুড়ি মা টোটো দাদাকে জিজ্ঞাসা করছে আম্রকুঞ্জের কথাটা, যেটা টোটো দাদা জানায় ওটা ক্যাম্পাসের ভেতরে আছে। তো ক্যাম্পাসের ভেতরে যেহেতু ঢুকতে দেয় না, তার জন্য কিন্তু আম্রকুঞ্জটাকে দেখার সুযোগও আমরা পাইনি। আর এখানে আমার শাশুড়ি মা আরও জানাচ্ছিলেন আমাকে যে এই আম্রকুঞ্জের তলায় বসেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর প্রচুর কবিতা লিখতেন। যা প্রোগ্রাম হয় সবাই নাট্যঘরের মধ্যে হয় ভিতরে মানে মাটিতে বসে বসে থাকার জন্য 4,000 লোক আয়োজন করা হয়েছে। 4,000 লোক নিচে বসে দেখতে পাবে। আর এটির নাম হলো ইগলু। এটির তেমন কোনো বিশেষত্ব নেই। এটিকে শান্তিনিকেতনে কলাভবনে যে ছাত্রছাত্রীরা আছে তারা এই আর্টটিকে কিন্তু বানিয়েছেন। আর এইখানে আপনারা যদি একটুখানি বাঁদিকে ভালো করে লক্ষ্য করেন, এখানে একটা সাদা রঙের বাড়ি আপনারা দেখতে পাবেন। এই বাড়িটা কিন্তু বিখ্যাত হচ্ছে, এই বাড়িটার ছবি সহজপাঠের বইয়ে দেওয়া থাকে। এর থেকে ভালো করে আমি এখানে ক্লিপটা নিতে পারিনি, কারণ এখানে এসে আমার ছেলে প্রচণ্ড জোরে কাঁদতে শুরু করে দিয়েছিল। তার জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি ততটা নেওয়ার।
আর এইখানে এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারটা ভীষণ বড় একজন শিল্পী রামকিঙ্কর বে যেটি বানিয়েছেন। আর এই স্ট্রাকচারটার বিশেষত্ব হলো এই কাঠামোটাকে তৈরি করার পরে দূর থেকে মাটি ছুঁড়ে এই পুরো স্ট্রাকচারটা বানানো হয়েছিল। এরকম আরও অনেকগুলো স্ট্রাকচার কিন্তু এই যেতে যেতে এই পথে আপনারা দেখতে পাবেন। আর এটা হলো শিল্প ভবন, যেটা কিনা রবীন্দ্রনাথ ঠাকুর 1922 সালে তৈরি করেছিলেন। আর এখানে দূর থেকে যে হলুদ রঙের বাড়িটা উঁকি মারছে, এটি হলো মালঞ্চ। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে মীরা দেবীর জন্য এই বাড়িটা কিন্তু বানানো হয়েছিল। আর এই যে বাড়িটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এই বাড়িটির নাম হচ্ছে প্রতীচি। বিশ্বভারতীতে ঢোকার পরে টোটো করে ঘুরে আমরা এটুকুই দেখার সুযোগ পাই। বিশ্বভারতী থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, এখানে আরও অনেক কিছু দেখার জায়গা ছিল, তো কোথায় যাবো সেটা ঠিক করতে পারছিলাম না, কারণ এখানে প্রচণ্ড তখন রোদ আর ঘড়ির কাঁটায় তখন প্রায় 2:30-3টের মতন বাজছিল, আর তার জন্য আমার ছেলে প্রচণ্ড কান্না করছিল। তো অবশ্যই ডিসাইড করলাম এখানে একটা রাজবাড়ি ছিল সেটা দেখার জন্যে। এই হলো সেই রাজবাড়ি যার কথা আমি আপনাদেরকে বলছিলাম। আর এই রাজবাড়িটির ফেমাস হওয়ার আরেকটি কারণ হলো এই রাজবাড়ির মধ্যে দেবের পরাণ যায় জ্বলিয়া সিনেমার ঢাকের তালে কুমোর দোলে গানটির শুটিং হয়েছিল। তো এই রাজবাড়িটিকে ঘুরে দেখার পরে আমরা ডিসাইড করি আমরা কিছু খেতে যাব, কারণ এর আগে আমি আপনাদেরকে যেমন বললাম তখন অলরেডি 3টে বেজে গিয়েছিল আর আমাদের খুব খিদেও পেয়েছিল। আর বাইরে এতটা গরম আর এতটা রোদ ছিল যে এত রোদের মধ্যে ছেলেকে নিয়ে বাইরে থাকাটাও আমাদের জন্য একটু ইম্পসিবল হয়ে গেছিলো। তাই এই রাজবাড়িটাই লাস্ট আমাদের দেখার জায়গা ছিল। এটা দেখার পরে আমাদের টোটোদাদা একটা ক্যাফেতে নিয়ে যায়, যেখানে গিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল মিষ্টি পোলাও, মাটন আর স্যালাড। আর আমরা যখন এই রেস্টুরেন্টে খেতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম। আর ফেরার পথে আমাদেরকে টোটো দাদা লাস্টে এই কোপাই নদীটা আরেকবার দেখালো। বৃষ্টির মধ্যে কোপাই নদীটা বেশ দেখতে খুবই সুন্দর লাগছিল। এই ভিডিওটা আজকে এই অবধিই রইল। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন একটি ভিডিওতে। প্লিজ এই ভিডিওটাকে দেখবেন, লাইক করবেন এবং শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।